কোনো একজন স্পাউসের যদি কোনো রকমের কিছু নেগেটিভ যদি কোনো হ্যাবিট থেকে থাকে, পরকীয়া যেটা হচ্ছে এরকম কোনো হ্যাবিটের কারণেও কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা আপনি যখন দুই পক্ষের মধ্যে যখন একটা বিষয়ে সমঝোতা হচ্ছে, বলি যে বাংলাদেশি কমিউনিটিতে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কেন হচ্ছে, মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? এই ভায়োলেন্সটা হচ্ছে কি বেসিক্যালি একটা অ্যাবিউজড, অর্থাৎ যে কোনো একজন স্পাউস যদি আরেকজন স্পাউসকে যদি অ্যাবিউজড করে থাকে, অ্যাবিউজটা হতে পারে আপনাকে মেন্টালি আপনাকে টর্চার করা, কোনো কিছু না করা সত্ত্বেও যদি সবসময় যদি। হ্যালো দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশন। আমাদের আজকের ল অ্যান্ড ইমিগ্রেশনের বিষয়ে আমরা একজন নতুন অতিথি পেয়েছি, তার কাছ থেকে শুনবো নতুন বিষয় নিয়ে, নতুন না পুরনো বিষয় বাট নতুন করে শুনবো। এবং যিনি আজকে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের নতুন অতিথি, তিনি অ্যাটর্নি রুমা জান্নাতুল। আমাদের স্টুডিওতে প্রথম এসেছেন, তিনি আমাদের সঙ্গে আজকে কথা বলবেন দু একটি বিষয় নিয়ে। অ্যাটর্নি রুমা জান্নাতুল, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও এবং ধন্যবাদ টাইম টেলিভিশনকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, স্পেশাল থ্যাঙ্কস। আপনার প্রথম আমাদের অনুষ্ঠানে এসেছেন, টাইম টেলিভিশন দর্শকদের সঙ্গে আপনি কথা বলবেন বা আপনার কথা শুনবেন, এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের সমস্যার শেষ নেই, আমাদের কমিউনিটি বাড়ছে, আমাদের সমস্যাও বাড়ছে, সমাধান হচ্ছে, এবং সেই সব সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশি অ্যাটর্নি, ডাক্তার, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অবদান রেখে চলেছেন। তার মধ্যে অ্যাটর্নি রুমা জান্নাতুল একজন। আজকে তার কাছ থেকে আমরা একটু শুনবো দর্শক, যে আমাদের কমিউনিটি যত বাড়ছে এবং সেই সাথে সমস্যা বাড়ছে, তার মধ্যে ডোমেস্টিক ভায়োলেন্স একটা রয়েছে, আর আছে চাইল্ড সাপোর্টের সমস্যা রয়েছে, আরও অন্যান্য বিষয় রয়েছে। বাট সব বিষয় তো আলোচনা করা সম্ভব হবে না অল্প সময়ের মধ্যে। আমরা অ্যাটর্নি রুমার কাছ থেকে আমরা জানবো যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কী। অনেকে এটা বুঝতে চান না, বা অনেক সময় আমরা জেনে শুনেও হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে যাচ্ছি, নানান বিপদের মধ্যে পড়ছি, সম্পর্ক হানাহানি ঘটছে, দূরত্ব বাড়ছে। কীভাবে শুরু করবেন? জি, ডোমেস্টিক ভায়োলেন্স। আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়টা, এটা অনেক সময় এটা দেখা যায় কি অনুভবের একটা বিষয়। একটা পার্সন যখন একটা রিলেশনশিপ কিংবা একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, পরবর্তীতে কিংবা আমরা যদি ফর এক্সাম্পল বলে থাকি স্পাউসরা, হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্কটা, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যায় তাদের মধ্যে ছেলে মেয়ে হচ্ছে, তারা নিজেরা একসাথে মিলে অনেক প্রপার্টি ক্রয় করছেন এবং একটা সুন্দর একটা সম্পর্ক সামনে চলার জন্য। কিন্তু কখনো যদি কোনো না কোনো কারণে সামহাও ওই রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকমের একটি ইফেক্ট একটা পড়ে, নেগেটিভ একটা ইফেক্ট পড়ে, যার কারণে এই ডোমেস্টিক ভায়োলেন্সটা ইস্যুটা ক্রিয়েট হয়। এই ভায়োলেন্সটা হচ্ছে কি বেসিক্যালি একটা অ্যাবিউজড, অর্থাৎ যে কোনো একজন স্পাউস যদি আরেকজন স্পাউসকে যদি অ্যাবিউজড করে থাকে, সেই অ্যাবিউজটা হতে পারে, অনেকের ধারণা হচ্ছে কি অ্যাবিউজটা হচ্ছে কি ফিজিক্যাল একটা অ্যাবিউজ, মারধর করা, কিন্তু এটাই কিন্তু শেষ না। অ্যাবিউজটা হতে পারে আপনাকে মেন্টালি আপনাকে টর্চার করা, কিংবা অ্যাবিউজটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফকে কিংবা ওয়াইফ হাজব্যান্ডকে মেন্টালি যদি টর্চার করে, কিংবা ফিজিক্যালি যদি টর্চার করে, কিংবা যদি দেখা যায় সাইকোলজিক্যাল যে ট্রমার মধ্য দিয়ে যায় অনেকে, কোনো কিছু না করা সত্ত্বেও যদি সবসময় যদি এমন নেগেটিভ একটা এনভায়রনমেন্টে থাকে, তখনও এটা ক্রিয়েট হয়। আবার অনেক সময় দেখা যায় ফিনান্সিয়াল একটা হার্ডশিপের মধ্য দিয়ে যেতে হয় অনেককে। আমরা যদি এটা কমন ওয়েতে বলে থাকি, সেটা হচ্ছে কি আমাদের কমিউনিটিতে অনেক সময় দেখা যায় কি একজনই হচ্ছে কি ব্রেড আর্নার থেকে থাকে। ফর এক্সাম্পল হাজব্যান্ড যদি আর্নিং করে থাকে, কিন্তু দেখা যাচ্ছে কি ওয়াইফ তো বেসিক্যালি টেক কেয়ার করতেছে চাইল্ডদেরকে, আবার অনেক সময় দেখা যায় ওয়াইফে ব্রেড আর্নার হচ্ছে, অনেক সময় দেখা যায় বোথ ব্রেড আর্নার। কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেমটা ক্রিয়েট হয় যদি একজন যদি ব্রেড আর্নার হয়ে থাকে, কিংবা একজন যদি আর্নিং করে থাকে, আরেকজনকে যদি ফিনান্সিয়ালি একটা যে স্ট্যাবিলিটি থাকার জন্য সেই ফিনান্সিয়াল হেল্পটা যদি না করে থাকে, তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। আবার দেখা যায় একটা সম্পর্কের মধ্যে দুজনেই অনেক বেশি ব্যস্ততা কিংবা যে কোনো অনেক রকমের ডিফারেন্ট একটা বিষয়ের তাদের থিঙ্কিংয়ের কারণে যদি ফ্যামিলির মধ্যে যদি একটা নেগেটিভ একটা ইফেক্ট পড়ে, তাহলে তখনই কিন্তু ভায়োলেন্সটা ক্রিয়েট হতে পারে। আবার অনেক সময় দেখা যায় কোনো একজন স্পাউসের যদি কোনো রকমের কিছু নেগেটিভ যদি কোনো হ্যাবিট থেকে থাকে, যেটা হতে পারে কোনো ড্রাগ হ্যাবিট, হতে পারে কোনো রকমের অ্যাডাল্টারি হ্যাবিট, যেটাও এখন হচ্ছে অনেক বেশি, পরকীয়া যেটা হচ্ছে, এরকম কোনো হ্যাবিটের কারণেও দেখা যায় একটা সম্পর্কের মধ্যে অনেক রকমের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। আর সেই ভায়োলেন্সটাতে আমরা যেটা সবসময় যেটা ফেস করছি সেটা হচ্ছে কি ক্লায়েন্ট আমাদের কাছে এসে বলছেন আমরা দীর্ঘদিন ধরে সামহাও কোনো একটা নেগেটিভ একটা ট্রমার মধ্যে যে যাচ্ছে সংসারে,
পারে, বাট কাউকে শেয়ার করতে পারছে না। Right. ইভেন সে জানেও না এটাতে প্রতিকারটা কি। সে হয়তো মনে করছে এভাবেই কন্টিনিউশন হচ্ছে, কিন্তু আদৌ এটা তো সলিউশন এরকম হয় না। এটার একটা নিশ্চয়ই একটা সুন্দর সলিউশন হতে হবে। যদি সুন্দর সলিউশন না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বাড়বে। Right. আর স্পাউসের মধ্যে এই সমস্যাগুলো বাড়লে কখনো না কখনো এটা কিন্তু চাইল্ডের উপরে এফেক্ট পড়ে। কারণ আপনি যে সংসারের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার পরিবারে আপনার ছেলে মেয়ে হচ্ছে কি অনেক বড় একটা পার্ট। Right. আপনি যেভাবে আপনাদের মধ্যে বিহেভিয়ারটা থাকবে, এই বিহেভিয়ার কিন্তু আপনার ছেলে মেয়ে শিখছে। Right. আর সেই ছেলে মেয়ে কিন্তু আস্তে আস্তে গ্রো আপ হবে এটা দেখে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, যেটাকে আমরা ফ্যামিলি বন্ডিং বলি, ইয়েস, ফ্যামিলি কালচার যেটা বলছি, জি। বাবা মার মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সবসময় যদি এই প্রবলেম নিয়ে যদি এটাই যদি ইস্যু ক্রিয়েট হয়ে থাকে সবসময় বাড়িতে, তখন দেখা যায় এটা ছেলে মেয়ের মধ্যেও কিন্তু এই এফেক্টটা পড়ে এবং তারা অনেক সময় মনে করবে এটাই তো স্বাভাবিক লাইফ, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক লাইফ হতে পারে না। Right. তো মেন্টালি একটা ট্রমা বাচ্চাদের উপর দিয়েও আসে, এটা কিন্তু বাচ্চাদের কিন্তু বেস্ট ইন্টারেস্ট হতে পারে না। তো সেজন্য আমরা সবসময় অ্যাডভাইস করে থাকি, যদি কোনো স্পাউসের মধ্যে যদি এরকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কিংবা মিসকমিউনিকেশন হতে পারে কিংবা দেখা যাচ্ছে কোনো সামহাও কোনো কারণে যদি এরকম কোনো কিছু হয়, কাউন্সেলিং করার জন্য। কাউন্সেলিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন দুই পক্ষের মধ্যে যখন একটা বিষয়ে সমঝোতা হচ্ছে না, একটা থার্ড পার্সন কিন্তু একটা মেডিয়েটর হিসেবে আপনাকে অনেক কিছুতে কোঅপারেট করতে পারে। যেমন আপনি কাউন্সিলরকে বিষয়টা বলছেন কিংবা আপনার যিনি স্পাউস উনিও বিষয়টা বলছে, হয়তো একটা কমন একটা গ্রাউন্ডে যেতে পারে দুইজনে। আর যদি কমন গ্রাউন্ডে না গিয়ে থাকে, তখনই আসে হচ্ছে কি সেপারেশনের সেই বিষয়টা। কাউন্সিলিং এর সুযোগটা কিভাবে পেতে পারে? কাউন্সেলিংয়ের সুযোগটা দেখুন, এখানে কিন্তু অনেক সার্টিফাইড কিছু কাউন্সিলর রয়েছে, যেটাতে আপনি হয়তো চার্জ করলে পাওয়া যায়। আবার অনেক সময় যখন দেখা যায় আমাদের কাছে আসেন এজ এন অ্যাটর্নি হিসাবে, আমরাও কিন্তু ইনিশিয়ালি কাউন্সেলিংটাই সাজেস্ট করে থাকি এবং কাউন্সেলিংটা করার জন্য ইন্টারেস্টেড থাকি। আমরা স্পাউসকে একসাথে ডেকে দুজনের সাথে কথা বলি, কার কোন বিষয় এটা নিয়ে কথা বলি, একটা নির্দিষ্ট একটা টাইমের মধ্যে দিয়ে এটাকে সমাধান করার জন্য চেষ্টা করি। তো কাউন্সেলিংটা আসলে এভাবে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় আমরা এজ এ কমিউনিটি হিসাবে কিংবা এজ এ পার্সন হিসেবে আমরা বড়দেরকে কিন্তু রেসপেক্ট দিয়েই কিন্তু আসছি। তো সেই ক্ষেত্রে দেখা যায় এমন কোনো যদি রেসপেক্টেবল কোনো পার্সন থাকে ফ্যামিলিতে, দুই পক্ষেই যাকে রেসপেক্ট করবে, যার কথা শুনবে, তার মাধ্যমেই কিন্তু কাউন্সেলিংটা আসতে পারে। পারিবারিক কাউন্সেলিং কিন্তু হতে পারে, এমন নয় যে এটা বাইরের কোনো পার্সন হতে হবে। অ্যাজ লং এজ ওই পার্সনটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতেছে, অ্যাজ লং এজ ওই পার্সনটাকে আপনি বলতে পারছেন, আপনি ফ্রিলি বলতে পারছেন এবং দুজনে একজনের কথা শুনবে, তাহলে সেভাবেও কিন্তু একটা ইনফর্মাল একটা কাউন্সেলিং হতে পারে অবশ্যই। চমৎকার। বাট আপনার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে একজন অ্যাটর্নি হিসেবে এবং আপনি সবসময় ফেস করছেন, কি কারণে মূলত, বিশেষ করে যদি আমাদের কমিউনিটির কথাই বলি, যে বাংলাদেশি কমিউনিটিতে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কেন হচ্ছে, মূল কারণটা আপনার কাছে কি মনে হয়? দেখুন, এটা আসলে সাবজেক্টিভ একটা বিষয়, এটা ইচ ফ্যামিলির ইচ ইস্যু থাকে। তো এটা অবজেক্টিভলি বলা যায় না যে কি একদম কমন কোনো গ্রাউন্ড। এটা হতে পারে, যেটা আমি একটু আগে বললাম, হতে পারে কোনো অ্যাডাল্টারি, হতে পারে কোনো রকমের ফ্যামিলিতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো কমন ইন্টারেস্ট যদি না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রেও হতে পারে। বাট আলটিমেটলি এটার ইফেক্টটা আমরা যেটা সবসময় মনে করে থাকি সেটা হচ্ছে কি একটা খারাপ কিংবা একটা নেগেটিভ একটা রিলেশনের মাধ্যমে যাওয়ার চেয়ে একটা কমন গ্রাউন্ড ক্রিয়েট করে একটা কাউন্সেলিং করা কিংবা একটা বিষয়টা থেকে হয়তো আপনি একটা বিষয়ে দীর্ঘদিন ধরে আপনি একটা সমাধান না করে একটা বিষয়ে দীর্ঘদিন চলার চেয়ে আমরা মনে করি একটা সমাধানের পথ খুঁজে বের করা। সেক্ষেত্রে যারা এইসব ভুক্তভোগী বা এইসব সমস্যার মধ্যে আছেন, তারা কিভাবে আপনাদের সহযোগিতা পেতে পারে? আপনারা সেই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা করেন তাদেরকে? দেখুন, যদি কোনো রকমের যদি সিভিয়ার আমি বলবো কেউ যদি ভায়োলেন্সের দিয়ে যাচ্ছেন কি সিভিয়ার, ফার্স্ট যে রিলিফটা আপনি পেতে পারেন সেটা হচ্ছে কি ইমিডিয়েটলি, ধরুন আপনার স্পাউসের মাধ্যমে আপনি কোনো রকমের কিংবা আপনি অন্য কারোর মাধ্যমে ফ্যামিলির কারোর মাধ্যমে যদি আপনি অ্যাবিউজের শিকার হচ্ছেন, আপনাকে অবশ্যই পুলিশ হেল্প নিতে পারেন আপনি। কারণ এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি ইমিডিয়েট যে রিলিফটা দিতে পারবে সেটা হচ্ছে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি। আপনাকে ফর এক্সাম্পল আপনাকে মারধর করতেছে, আপনাকে সামহাও কোনো রকমের কোনো টর্চার করতেছে, আপনার মনে হচ্ছে আপনার লাইফটা এই মুহূর্তে অনেক হুমকির মুখে, তখন আপনি পুলিশ কল করতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড থিং হচ্ছে কি, যদি আপনার মনে হয়ে থাকে কন্টিনিউয়াসলি হয়তো আপনাকে মারধর করছে না, বাট সামহাও মেন্টালি আপনাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আপনার মনে হতে পারে যে কি ফিউচারে এটাতে আমার ভালো কোনো কিছু আশা করছে না, তখন সেই ক্ষেত্রে আপনি চাইলে ফ্যামিলি কোর্টের মাধ্যমে একটা
প্রোটেকশনের জন্য আবেদন করতে পারেন, সেটাও করতে পারেন। আবার এমন মনে হতে পারে যে কি আপনাকে হয়তো সেপারেশনের দিকে যেতে চাচ্ছেন, বাট আপনার স্পাউস বলতেছে যদি সেপারেশনের দিকে যান আপনাকে কোনো কিছু পাবেন না, আপনি সামহাও একজন ভালনারেবল একটা পজিশনে থাকবেন যদি আপনি সেপারেশনের দিকে যান। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো একজন অ্যাটর্নির সাথে কনসাল্ট করে, তাহলে সেই ক্ষেত্রে প্রুফস এবং কনস কী কী রয়েছে সেগুলো মেক শিওর করে আপনি চাইলে একটা রিলিফের জন্য কোর্টে আবেদন করতে পারেন। কারণ আপনার বিয়ের পর থেকে হাজব্যান্ড এবং ওয়াইফ যখন কোনো প্রপার্টি বা অ্যাকোয়ার করে থাকে বিয়ের পর থেকে, এটা কিন্তু আসলে একটা ম্যারিটাল একটা প্রপার্টি, যেটাতে কিন্তু যেমন হাজব্যান্ডের অধিকার রয়েছে তেমনি ওয়াইফের অধিকার রয়েছে। এমন আছে কি আপনি যদি কোনো রকমের কোনো ডিসিশন নিতে চান আপনি ফিনান্সিয়ালি বা লস করবেন তা কিন্তু না, এটার প্রত্যেকটারই একটা রিলিফ রয়েছে। যদি আপনার মনে হয় থাকে যে এই সংসারের মধ্যে আমার ছেলে মেয়ে রয়েছে তাদের কি হবে, তাহলে আপনি অবশ্যই ফ্যামিলি কোর্টের মাধ্যমে আপনার চাইল্ড কাস্টাডির জন্য আপনি আবেদন করতে পারেন, কিংবা আপনি যদি কোনো সেপারেশনের থিং করে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই সুপ্রিম কোর্টের মাধ্যমে সেটা আবেদন করতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম যদি আপনি যদি আপনার কোনো আর্নিং না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইল্ড সাপোর্টের জন্য আবেদন করতে পারেন। কারণ কোর্ট যখন চাইল্ড সাপোর্টটা দিবে তখন সাধারণত কোর্ট দেখবে নন কাস্টোডিয়াল যিনি প্যারেন্ট রয়েছে যার কাছে চাইল্ডের কাস্টোডি নাই, ওই নন কাস্টোডিয়াল প্যারেন্টের ইনকামটা দেখবে এবং আপনার ইনকামটাও দেখবে, তখন সেক্ষেত্রে একটা পার্সেন্টেজের মাধ্যমেই কিন্তু একটা চাইল্ড সাপোর্টের বিষয়টা আসে। সো প্রত্যেকটার একটা রিলিফ রয়েছে। একটা বিষয়ে গো থ্রু করার চেয়ে ওই বিষয়টা হয়তো সমাধান করা, কিন্তু ওই বিষয়টা যদি সমাধান না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নিজের ফ্রিডমের জন্য, আপনার নিজের আপনার প্রশান্তির জন্য, আপনার যেটা আপনার বেস্ট ইন্টারেস্ট হবে, যেটা আপনার ছেলে মেয়ের বেস্ট ইন্টারেস্ট হবে, সেই পথটাই কিন্তু বেছে নেওয়াটাই সবচেয়ে বেস্ট। এবং এটা মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন এই সমস্যার মধ্যে কেউ পড়ে, আর মানে যত দ্রুত সম্ভব আমার মনে হয় একটু যেটা কাউন্সিলিংয়ের কথা বললেন বা আইনগত ব্যবস্থা নেওয়ার সেটা উত্তম। অবশ্যই, কারণ আপনার একটা বিষয় হচ্ছে কি একটা জিনিস যখন প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রবলেমটা কিন্তু যদি আপনি দেখছেন এই প্রবলেমটা কমছে না, প্রবলেমটা দিন দিন বাড়ছে, রাইট? তাহলে সেক্ষেত্রে আমি সবচেয়ে বেশি অ্যাডভাইস যেটা করি সেটা হচ্ছে কাউন্সেলিংটা। তখন আপনাদের যত দ্রুত সম্ভব কাউন্সেলিংটা করা উচিত। যদি আপনার মনে হয় আপনার যিনি স্পাউস থাকবে উনি কাউন্সেলিং করতে ইন্টারেস্টেড না, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেও কিন্তু কাউন্সেলিং করতে পারেন, এবং যিনি কাউন্সেলিং করবে তার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্পাউসকে ইনভাইট করতে পারেন। কিন্তু পাশাপাশি আমি যদি একজন বাংলাদেশি হিসেবে বা বাংলাদেশি যে আমাদের ট্রেডিশন যেটা যে ফ্যামিলি ভ্যালুসটাকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, বড়দের সম্মান করে থাকি, মা বাবার কথা শুনে থাকি, কিন্তু অনেক সময় আমি দেখছি হাজব্যান্ড ওয়াইফদের কথা আমি জানি না, অনেক সময় একজন মানে সচেতন মানুষ হিসেবে অনেক সময় দেখি যে বাচ্চাদের উপরে বেশি এই সমস্যা আমরা দেখছি। যে অনেক সময় বাচ্চারা যখন অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখন তারা পুলিশ কল করছে, নানান এভিসির কথা বলছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, মা বাবারা কান্নাকাটি করছেন। সেই ক্ষেত্রে সমাধানটা কী বা সেই ক্ষেত্রে আপনারা কী পরামর্শ দিয়ে থাকবেন? দেখুন, আসলে একটা এনভায়রনমেন্টের মাধ্যমে যখন একটা কোনো ছেলে মেয়ে যখন এটা গ্রো আপ হচ্ছে, এটা শুধুমাত্র কিন্তু ফ্যামিলি না, এই ছেলে মেয়ের অবদান রাখতেছে এই ছেলে মেয়ের ওন ফ্যামিলি, অবদান রাখতেছে তার ফ্রেন্ডরা, এবং অবদান রাখতেছে তার ইউনিভার্সিটি কিংবা স্কুল কলেজ। তারা একটা ছোটোবেলা থেকে যখন একটা নির্দিষ্ট এজে যায় তখন তারা অনেক সময় দেখা যায় তার নিজের ফ্যামিলির চেয়ে তার স্কুলে বেশি টাইম স্পেন্ড করতেছে, তার নিজের ফ্যামিলির চেয়ে কিংবা তার ফ্রেন্ডদের সাথে বেশি টাইম স্পেন্ড করতেছে। তাহলে সেক্ষেত্রে যে এনভায়রনমেন্টের মাধ্যমে, এনভায়রনমেন্টটা কিন্তু শুধু ফ্যামিলি না, এনভায়রনমেন্ট হচ্ছে কি তার স্কুল, এনভায়রনমেন্ট হচ্ছে কি সে তার কার সাথে মিশতেছে সেটাও কিন্তু তার এনভায়রনমেন্ট। তাহলে সেটাই মেক শিওর করতে হবে যে একটা ছেলে মেয়ে যখন বড় হচ্ছে তখন সেক্ষেত্রে তার যে ওভারঅল যে এনভায়রনমেন্টটা, সেই ওভারঅল কোন এনভায়রনমেন্টের মাধ্যমে যাচ্ছে, এবং সে এনভায়রনমেন্টে সে স্লোলি এমনকি কোনো রকমের কোনো বিহেভিয়ারকে শো করছে যেটা তো এমন হতে পারে যে এটা তার ভবিষ্যতের জন্য ভালো হবে না। তাহলে প্রথম থেকে এটা গাইডেন্সে নিয়ে যেতে হবে। যদি দেখা যায় ছেলে ফ্রেন্ড, যদি প্যারেন্টস যদি এরকম কোনো কিছু যদি নোটিস করে থাকে, তাহলে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি স্কুলকে নোটিফাই করা, এবং হচ্ছে কি আসলে বাচ্চাদেরকে ট্রেন করা একটা, কিংবা যে এনভায়রনমেন্টে তার হয়তো এমন হতে পারে যে যার সাথে মিশতেছে সামহাও কোনো রকম এমন কোনো কিছু শিখতেছে যেটা তার ভবিষ্যতের জন্য উচিত হবে না, তাহলে সেই ক্ষেত্রে ওই জিনিসটা থেকে বিরত রাখার চেষ্টাটা হচ্ছে কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে করে বড় হচ্ছে, ওদের এগেনস্টে কিন্তু আমরা চাইলে খুব স্ট্রিক্ট পজিশন নিতে পারি না। তাদের নিজস্ব কিছু মেন্টালি গ্রো হওয়ার জন্য তাদের ফ্রিডম থাকে, তাদের নিজস্ব কিছু অপিনিয়ন থাকে, সেই অপিনিয়নকে রেসপেক্ট করার মাধ্যমে তাকে জানাতে হবে যে কি
সে যেটা করছেন সেটা হয়তো তার জন্য উচিত থ্যাংক ইউ হবে না। অ্যাটর্নি রোমা জান্নাতুল। আমরা শেষের দিকে চলে আসছি, একটু ছোট করে বলবো, যেটা চাইল্ড সাপোর্টের কথাটা বলছিলেন, চাইল্ড সাপোর্টের ক্ষেত্রে মানে কী ধরনের মানে বিষয়টা যে মানে কে কীভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হলো, আমরা আদালতে গেল, তারপরে চাইল্ড সাপোর্টের যে বিষয়টা আসলো, সেটা সংক্ষেপে যদি একটু আইডিয়া দেখুন, দেন। চাইল্ড সাপোর্টটার আগে নির্ভর করে হচ্ছে কি চাইল্ড কাস্টোডিটা। ধরেন আপনার কোনো প্রবলেম হলো, আপনি সেপারেশনের মাধ্যমে গেলেন এবং সেক্ষেত্রে তখন কোর্ট জানতে চাইবে বাচ্চাটা আসলে কার কাছে থাকবে। আপনারা দুজন আলাদা হয়ে যাচ্ছেন, কিন্তু ছেলে মেয়ে কোথায় থাকবে, তখনই আসে হচ্ছে কি চাইল্ড কাস্টোডি বিষয়টা। তখন চাইলে এটা যদি আপনাদের মধ্যে একটা যদি সমঝোতার মাধ্যমে যদি বলেন আমার জয়েন্টলি কাস্টোডি নিব, তাহলে সেই ক্ষেত্রে ইটস ওকে, জয়েন্ট কাস্টোডি দিবে কিছুদিন বাবার কাছে, কিছুদিন মায়ের কাছে। আবার অনেক সময় যদি দেখা যায় কি সোল কাস্টোডি, আই নিড সোল কাস্টোডি, এবং সামহাও যদি এটা কোর্টকে প্রুভ করতে পারে সোল কাস্টোডি উইল বি দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য চাইল্ড, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সোল কাস্টোডি অনেক সময় দিতে পারে। কিন্তু এর পরবর্তীতে বিষয়টা হচ্ছে কি অ্যাট দ্য সেম টাইম বিষয়টা আসবে হচ্ছে কি আপনার সাপোর্টের। যখন প্যারেন্ট একসাথে থাকছেন তখন তো বোথ পার্টি সাপোর্ট করছেন বা চাইল্ডদেরকে, কিন্তু যখন দেখা যায় একটা চাইল্ড যখন কোনো একজন স্পেসিফিক প্যারেন্টের সাথে থাকছেন, তখন সেই ক্ষেত্রে দেখা যায় কি আদৌ সাপোর্টটা কীভাবে হবে। তো সেই ক্ষেত্রে বেসিক্যালি একটা পার্সেন্টেজ রয়েছেন, এটা হচ্ছে কি এভাবে ইস্যু করা হয়ে থাকে। ওয়ান চাইল্ড থাকলে 17% ইনকামের, কিংবা 2 চাইল্ড থাকলে 25%, কিংবা 3 চাইল্ড থাকলে 29%। সামহাও এইভাবে কিন্তু পার্সেন্টেজটা ক্যালকুলেট করা থাকবে। এবং এটা হচ্ছে কি যিনি নন কাস্টোডিয়ান প্যারেন্ট থাকবে, অর্থাৎ যার কাছে কাস্টোডিটা নাই, সে নন কাস্টোডিয়ালের ইনকামটাই হচ্ছে কি অনেকাংশে এটা নির্ভর করে কাস্টোডিয়াটা, চাইল্ড সাপোর্টটা। কারণ যার কাছে অলরেডি থাকতেছেন সে তো সাপোর্ট করছেন, যার কাছে থাকছেন না তার কাছ থেকে সাপোর্টটা নেওয়া। থ্যাংক ইউ। শেষ করে দেবো ছোট্ট একটা বিষয়টা, যেটা আমার কাছে মনে হয় বা আমি অনেক সময় দেখি, বিশেষ করে আমাদের যারা বাঙালি বা বাংলাদেশি নারী রয়েছেন, তারা অনেক সময় লজ্জা পান, অনেক সময় সাহস পান না, অনেক সময় ভয় পান, অনেক সময় মনে করে যে এটা আমি কার কাছে যাব, কতটুকু আমার নিরাপত্তা থাকবে, বা কিছু পার্সোনাল অনেক কথাই থাকে। সেই ক্ষেত্রে তাদের কি করণীয় আছে, মানে একটু সাহস নিয়ে কি এগিয়ে আসা উচিত, না কি আপনার কি পরামর্শ থাকবে অ্যাজ এ অ্যাটর্নি? এটা একটা পার্সনের যখন কোনো কিছু দিয়ে গো থ্রু করে থাকে, সেই হচ্ছে কি একমাত্র পার্সন এটাতে সমাধানের জন্য এগিয়ে আসেন, ফার্স্ট পার্সন। আপনি আর প্রবলেম দিয়ে যদি আপনি নিজে এগিয়ে না আসেন, কেউ কিন্তু আপনাকে হেল্প করতে পারবে না। আদার পার্সন আপনাকে তখনই হেল্প করতে পারবে যখন নিজেই নিজেকে হেল্প করতে চাচ্ছেন। আপনি যদি চান আমি এই বিষয়গুলো থেকে ওভারকাম করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার আশেপাশে মানুষগুলো যে পজিশন আছে তার সেই পজিশনটাকে কাজে লাগিয়ে সেই পজিশনটাকে কাজে লাগিয়ে আপনাকে হেল্প করতে পারবে। সো সেই ক্ষেত্রে মেইন যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, যে এই প্রবলেমে দিয়ে গো থ্রু করছেন তাকে কিন্তু ফার্স্ট স্টেপটা নিতে হবে। সেই ফার্স্ট স্টেপটা নিলেই হচ্ছে কি আদার পার্সনগুলো আপনাকে সেকেন্ড স্টেপে যেতে হেল্প করবে। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক চমৎকার, অল্প কথায় অল্প সময়ের মধ্যে অনেক কিছু জানালে। আশা করি আমাদের দর্শক যারা দেখছেন বা পরবর্তী যারা দেখবেন তারা উপকৃত হবেন, এবং প্রয়োজনে যদি আপনার সঙ্গে যদি কথা বলতে চায় বা কেউ দেখা করতে চায়, কোনো যোগাযোগ। অবশ্যই আমাদের ল অফিস হচ্ছে কি জ্যাকসন হাইটে, এটা হচ্ছে কি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে। আমাদের ল অফিসের নাম হচ্ছে কি ল অফিসেস অফ রোমা জান্নাতুল, যেটা আমার নামেই। এবং আমার ফোন নাম্বার হচ্ছে কি 718-427-1233। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে কি 3739 77 স্ট্রিট, সেকেন্ড ফ্লোর, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক 11372। আপনার চাইলে আমাদের ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, RUMALIWNY@gmail.com। থ্যাংক ইউ সো মাচ। এবং মানডে টু ফ্রাইডে? ইয়েস, আমাদের অফিস হচ্ছে কি মানডে টু ফ্রাইডে 10 o'clock to 6 o'clock। আমরা নর্মালি স্যাটারডে এবং সানডেতে কোনো রকমের লিগাল সার্ভিস প্রোভাইড করি না, বাট যদি কোনো ইমার্জেন্সি থাকে আমাদের এক্সিস্টিং ক্লায়েন্টের জন্য, তখন সেক্ষেত্রে আমরা সামটাইমস সার্ভিস দেওয়ার চেষ্টা করি। বাট নর্মালি আমাদের রেগুলার বিজনেস আওয়ার হচ্ছে কি 10 o'clock to 6 o'clock মানডে টু ফ্রাইডে। থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং প্রথমবার এসেছেন, আশা করি আবার আপনাকে পাবো এবং আমাদের দর্শকদের কাজে লাগবে আপনাদের কথা পরামর্শ, এবং সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের শেষ করবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শুরুতে আসার জন্য। ধন্যবাদ আপনাকেও, এবং যারা আমাদেরকে এতক্ষণ দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।